আজকের পর্বে বৌদ্ধ গয়াধামের সমস্ত টেম্পেল এই ভিডিওই তুলে ধরেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা প্রথমে এসে পৌঁছেছি বৌদ্ধ গয়ার ধামে। বৌদ্ধ গয়ার যেখানে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করে প্রথমেই এই বৌদ্ধ বিহারে উপস্থিত হন, যেখানে বসে তিনি সিদ্ধিলাভ করেছিলেন। সেই মহাবোধি বৃক্ষের তলায় আজকে এই ভিডিওয় বর্ণনা করা হয়েছে। আমরা এসে পৌঁছেছি মহাবোধি বৃক্ষ বৌদ্ধ বিহার। এখানে বৌদ্ধ ধর্মের নানান সন্ন্যাসীরা উপস্থিত হয়েছে। এই সেই মহাবোধি বৃক্ষের মন্দির। এটি একটি স্বর্ণ বৌদ্ধ মূর্তি, যেটা পাল রাজাদের আমলে তৈরি করা হয়েছিল বলে মত। এবং এই বোধি মন্দিরের গায়ে বৌদ্ধদের সমস্ত কিছু খোদাই হয়েছে। এই সেই বোধি বৃক্ষ যেখানে গৌতম বুদ্ধ তপস্যা করে সিদ্ধি লাভ করেন। এই বোধি বৃক্ষের নিচেই গৌতম বুদ্ধ এসে সিদ্ধি লাভ করে তিনি মহাজ্ঞানী রূপে পরিগণিত হন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই জায়গাটিকে খুবই পবিত্র স্থান বলে আজও মনে করেন। বহু পর্যটন এই স্থানে আসেন। এই স্থানে নীরবতা পালন করতে হয়। তবে এখানে মোবাইল এবং অন্য কোনো ডিভাইস আনতে গেলে আগে থেকে পারমিশন করিয়ে আনতে হয়। বর্তমানে প্রচুর সিকিউরিটি রয়েছে। এখানে একটি উগ্রপন্থীদের হামলায় এই বোধিবৃক্ষটি বহুতবার নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই সেই মহাবোধি বৃক্ষের মহাবোধি মন্দির বা টেম্পল। এই স্থানেই গৌতম বুদ্ধ তপস্যা করে প্রথম সিদ্ধি লাভ করেন। ফল্গু নদীর তীরে গৌতম বুদ্ধ প্রথম সিদ্ধি লাভ করেন। এই মন্দিরের চারিদিকে বিভিন্ন বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের মনস্কামনা পূর্ণের জন্য ছোট ছোট করে টেম্পল তৈরি করেছে। এগুলি সেই বৌদ্ধ টেম্পল। আজও এই বৌদ্ধ টেম্পলগুলো খোদিত রয়েছে। এখানে পাল রাজাদের আমলে এই বৌদ্ধ মন্দিরটি তৈরি হয়। সম্রাট অশোক যখন ধর্মাশোকে পরিণত হন, চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, তখন এই স্থানটিকে পাথর দিয়ে বৌদ্ধ মন্দির নির্মাণ করে দেন। তবে বিভিন্ন আমলে এই বৌদ্ধ মন্দির বিভিন্ন রাজারা তার সংস্কার করেন। আবার এগুলির ওপর আক্রমণও হয়েছে। তার বিভিন্ন নিদর্শন এখানে দেখা যাচ্ছে।
বহু বৌদ্ধ সন্ন্যাসীর এখানে উপস্থিত থাকেন। এর চারপাশটি ঘুরে ঘুরে দেখলে এবং বিভিন্ন সময় নীরবতা পালন করা যায়। এখানে বৌদ্ধ ধর্মের প্রার্থনা পর্ব শুরু হয়েছে। আমরাও এই প্রার্থনা পর্বে সামিল হয়েছি কিছুক্ষণের জন্য। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। প্রার্থনা পর্ব শেষ হয়ে নীরবতা পালন করা হচ্ছে। এই স্থানটিতে সকলে বসে প্রার্থনা করে এবং এখানে বেশ কিছুক্ষণ সময় নীরবতা পালন করে। প্রত্যেকেই বৌদ্ধ সন্ন্যাসীরা এই স্থানে বসে থাকে। এই সেই বৌদ্ধের পদচিহ্ন, যেগুলি পুষ্প দিয়ে ঢাকা রয়েছে। গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করার পর প্রথম এই স্থানটিতে পা দিয়ে হেঁটে তিনি ফল্গু নদীর তীরে গিয়েছিলেন। এখানে 7 দিন 7টি স্থানে বসে তিনি যে বোধি জ্ঞান লাভ করেছিলেন তা পুনরায় সেটি ধ্যানস্থ করেন। তারপরেই তিনি তার শিষ্যদের মধ্যে জ্ঞান বিতরণ করেন। এই সেই পুষ্করিণী যেখানে বসে তিনি ধ্যান করেছিলেন 7ম দিন। সেই দিনটিতে প্রচুর ঝড় বৃষ্টি তাকে ব্যাঘাত ঘটায়। এই কথিত আছে এক সর্প সেই ঝড় বৃষ্টিতে তাকে রক্ষা করেছেন। সেই প্রতীকী মূর্তি এই পুষ্করিণীর মধ্যে রয়েছে। এই সেই প্রতীকী মূর্তি গৌতম বুদ্ধকে এক সর্প রক্ষা করেন। এরপরে আস্তে আস্তে চতুর্দিকে ঘুরে
বৌদ্ধ মন্দিরটি পরিদর্শন করা হয়। খুবই সুন্দর মনোরম দৃশ্য এখানে। এই সেই গৌতম বুদ্ধের বিখ্যাত মূর্তি মিউজিয়ামে তৈরি হচ্ছে, যেটি 160 ফুট লম্বা, 30 ফুট উচ্চতা বিশিষ্ট গৌতম বুদ্ধের মূর্তি, যে বাঙালি শিল্পী এই মূর্তি নির্মাণ করছেন। এটি বৌদ্ধ মিউজিয়ামে খোদিত হচ্ছে। এই সেই বৃহৎ আকৃতির এশিয়া বৃহত্তম মূর্তি গৌতম বুদ্ধের। এরপরেই আমরা এসে পৌঁছেছি গ্রেট বুদ্ধ টেম্পল। বিশালাকার একটি বৌদ্ধ মূর্তি এখানে রয়েছে। গৌতম বুদ্ধের 120 ফুট উচ্চতা বিশিষ্ট এই মূর্তিটি রয়েছে এখানে। এই সেই গ্রেট বৌদ্ধ টেম্পল। গৌতম বুদ্ধের শিষ্যরা, যেখানে তিনি তার শিষ্যদের উপদেশ দিয়েছিলেন, এই তাদেরও মূর্তিগুলি এখানে খোদিত আছে এই গ্রেট বৌদ্ধ মূর্তির পাশে। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রসেনজিৎ এবং অন্যান্য আরও রয়েছে, তাদের নামও আছে। মূর্তিটি বিশাল আকারের মূর্তি এখানে রয়েছে। মূর্তির চারিদিকে ঘুরে দর্শন করতে হয়। একটি মহাসম্মেলন বের হচ্ছে এখান থেকে। আমি তার ভিডিওগুলো করেছি। এই কিছুক্ষণের মধ্যে এই সম্মেলনের এটি বেরোবে, তার প্রস্তুতি চলছে। এই গ্রেট বৌদ্ধ মূর্তি থেকে এরপরেই পাশেই রয়েছে কর্মা টেম্পল। খুব প্রসিদ্ধ এই কর্মা টেম্পল। এটিও একটি জনপ্রিয় বৌদ্ধ মন্দির। এরপরেই চলে এসছি আমরা চাইনিজ টেম্পল। এখানে অনেক বৌদ্ধ মন্দির তৈরি হচ্ছে পরপর। বিভিন্ন বৌদ্ধ মংরা ধর্মগুরুরা এখানে তাদের
বৌদ্ধ মূর্তি সহ প্রতিষ্ঠান টেম্পল তৈরি করছে। চাইনিজ টেম্পল থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। মঙ্গোলীয় টেম্পল সেটিও পাশে রয়েছে। এরপরেই আমরা পৌঁছে গেলাম মঙ্গোলীয় টেম্পলে। এটিও একটি বৌদ্ধ মন্দির। এখানে অনেক মন্দির তৈরি হচ্ছে। পরপর প্রত্যেকটা মন্দির না দেখলে বোঝা যাবে না যে এখানকার কারুকার্য কতটা সূক্ষ্ম এবং এরপরেই পৌঁছে গেলাম থাই টেম্পল। থাইল্যান্ডের আদলে এই টেম্পলটি তৈরি করা হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই টেম্পলটি তৈরি করেছেন থাইল্যান্ডের অনুকরণে। অসাধারণ একটি টেম্পল এই টেম্পলটি। এরপরেই আমরা এসে পৌঁছেছি রয়্যাল ভুটানিস টেম্পল। ভুটানি অধিবাসীরা এখানে তাদের বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তাদের দ্বারাই এই টেম্পলটি তৈরি হয়েছে। অসাধারণ এই টেম্পল।
এরপরে এসে পৌঁছেছি আমরা চাইনিজ বৌদ্ধ টেম্পল। চাইনিজ বৌদ্ধ টেম্পলটি ছোট হলেও খুব সুন্দর দেখতে। চীনের অনুকরণে চাইনিজ এটি সেই প্রসিদ্ধ তাইওয়ানের টেম্পল। তাইওয়ানের বুদ্ধ মূর্তি অনুকরণে এটি তৈরি হয়েছে। সারা বিশ্ব জুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যেখানে যেখানে যেরূপ মূর্তি করেছে সেই অনুকরণে এই বৌদ্ধ গয়ায় বৌদ্ধ টেম্পলগুলি তৈরি করেছে। খুবই এই একটি প্রসিদ্ধ মূর্তি জয়শ্রী মহাবোধি বিহার। এটিও খুব প্রসিদ্ধ একটি বৌদ্ধ মন্দির। খুবই সুন্দর এই বৌদ্ধ মন্দিরটি। এরপরে চলে এসেছি আরেকটি নতুন বৌদ্ধ টেম্পলে। এটি তৈরি হচ্ছে। খুবই সুন্দর এই বৌদ্ধ মূর্তি।
এই বৌদ্ধ টেম্পলটি নতুন তৈরি হয়েছে। এটি একটি খুবই প্রসিদ্ধ ইউনিভার্সিটি। এখানে সমস্ত বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা রয়েছে। মন্দিরটি এখনো পুরোপুরি তৈরি হয়নি। এখানে প্রার্থনাও চলছে, বৌদ্ধ সঙ্গীত খুবই সুন্দর। এখানে বিভিন্ন বৌদ্ধ ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীরা বৌদ্ধ ধর্মের ওপরে রিসার্চ করার জন্য এই স্থানটিতে আসছে। খুবই প্রসিদ্ধ এই মন্দিরটি তৈরি হচ্ছে। এখানে সাউন্ড সিস্টেমটি খুব সুন্দর। বৈদেশিক ভাষায় এই সাউন্ড সিস্টেমটি তৈরি করা হয়েছে। এই বৈদেশিক ভাষা আমাদের ইন্ডিয়ান ভাষার মধ্যে নয়, তবে এই ভাষার বৈশিষ্ট্যই আলাদা। এই সাউন্ড সিস্টেমটি অসাধারণ লাগে।